নমস্কার। কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজ 1 নভেম্বর 1950 সালের আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বাংলা সাহিত্যের প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র প্রতিনিয়ত আমাদের অগ্রজ প্রয়াত প্রখ্যাত লেখক, শিল্পী, সাহিত্যিকদের জন্মদিনে এবং তাদের প্রয়াণ দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ঠিক সেরকম ভাবেই আজ একটা উল্লেখযোগ্য দিন। বাংলা ভাষার এক প্রখ্যাত সাহিত্যিকের আজকে প্রয়াণ দিবস। তার কালজয়ী প্রথম উপন্যাস পথের পাঁচালী সারা পৃথিবীর মানুষের কাছে বাংলা সাহিত্যকে চিহ্নিত করেছে। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রায়নে তা আজ বিশ্বনন্দিত। বিশ্ব চলচ্চিত্রের অসংখ্য পুরস্কারে সম্মানিত তার এই কাহিনী চিত্র। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনা হল আরণ্যক, ইছামতি, দেবযান, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত, এরকম কত কত লেখা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। প্রায় 14টি উপন্যাস, 20টি গল্প, 6টি কিশোর পাঠ্য বই, 7টি ভ্রমণ কাহিনী এবং দিনলিপি তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। চাঁদের পাহাড় বা হীরামানিক জলে তার জনপ্রিয় কিশোর পাঠ্য বই। কলেজের ম্যাগাজিনেই তার প্রথম লেখা শুরু। আসলে তিনি কলেজ জীবনে এমন একজন মানুষকে পেয়েছিলেন যার সাহচর্যে তার লেখালেখি শুরু হয়েছিল। তার যখন 27 বছর বয়স, অর্থাৎ 1921 সালে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হলো তার প্রথম গল্প উপেক্ষিতা। আর এই গল্প পড়ার সঙ্গে সঙ্গে বাংলা গল্প পাঠকদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। তিনি যখন ভাগলপুরে ছিলেন, অর্থাৎ 1925 সালে তিনি শুরু করলেন তার প্রথম উপন্যাস লেখা। সেই উপন্যাসটি শেষ হলো 1928। উপন্যাসটি নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই, তার নাম পথের পাঁচালী। উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় তার সম্পাদিত বিচিত্রা পত্রিকায় তখন সেটি ছাপলেন। সেই উপন্যাসটি পড়ার সঙ্গে সঙ্গে পাঠক মহলে সমাদৃত হয়ে উঠলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা এখন তার দেবযান উপন্যাস থেকে সামান্য একটি অংশ শুনে নিই। আজকে আমাদের আমন্ত্রিত আর একজন অতিথি আছেন, প্রখ্যাত বাচিক শিল্পী অরুময় বন্দ্যোপাধ্যায়। তার কাছ থেকে তার দেবযান উপন্যাসের সামান্য একটু নির্বাচিত অংশ শুনে নিই। নমস্কার। আজ কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস। তিনি আমাদের সকলের প্রণম্য। আর আমার খুব সৌভাগ্য যে তাঁর পরিবারের সাথে আমার এবং আমাদের বিশেষ যোগাযোগ। পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, পুত্রবধূ মিত্রা বন্দ্যোপাধ্যায় আমাদের ভীষণ স্নেহ করেন। তারাদাস দা আজ নেই, কিন্তু মিত্রা বৌদি আজও আছেন। সেই পরিবারের ওতপ্রোত যোগসূত্র ধরেই কাছের মানুষকে প্রণাম জানাই। আমি দুটো ছোট ছোট অংশ একটু পড়ে শোনাবো। প্রথমটি দেবযান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। যতীন অবাক দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল। প্রথমেই যে কথাটা ওর মনে উঠল সেটা এই যে পুষ্পের সঙ্গে শেষবার দেখা হওয়ার পরে যে বহু বছর কেটে গিয়েছে। 13 বছর পার করে সে বিয়ে করে আশাকে, বিয়েও করেছে আজ 10 বছর। এই দীর্ঘ 23 বছর পরে কেওটার বুড়ো শিবতলার ঘাটে সেই রূপসী মেয়ে বালিকা পুষ্প কোথা থেকে এলো? যে বয়সে তারা দুজনে নৈহাটির ঘাটে বসে পুঁইঠার পাটে খেলা করেছিল ফুল ভাসায় জলে।
বুড়ো শিবতলা ঘাটের প্রাচীন সোপান শ্রেণীর ওপারে বাঁকাভাবে অস্তসূর্যের আলো এসে পড়েছে। ঘাটের রানায় শ্যাওলা জমেছে। ঠিক ওপারে হালিশহরের শ্যামাসুন্দরী ঘাটের মন্দিরেও পড়েছে রাঙা আলো। এই কথা সে ভাবছিল এবং ভাবতে ভাবতে পরের দিকে আমি একটু পড়ছি। পুষ্পকে ভাববার অবকাশ দিলে না, বললে, পুরনো দিনের মতো দুষ্টুমি করো না যতুদা, তুমি এখন ছেলে মানুষটি নও। এখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, থাকতে পারছি না, এসো আমার সঙ্গে। সে হঠাৎ পাগল হয়ে গেল নাকি? সে তো কিছুই বুঝতে পারছে না। যাবে কোথায় সে? পুষ্পই বা আসে কোথা থেকে? অথচ সে তো তার পুরনো ঘরেই রয়েছে। ওই তো চুনবালি খসা দেওয়াল, ওই তো উঠোনের পেঁপে গাছটি, ওই পৈতৃক আমলের গোলার ভাঙা সিঁড়ি। পুষ্পকে সে বলল, তুই কি করে জানলি আমার অসুখ করেছে? পুষ্প করল বটে, প্রশ্ন করল বটে, অথচ যতীন সঙ্গে সঙ্গে ভাবল, আশ্চর্য, কাকে জিজ্ঞাসা করছে এ কথা? পুষ্প যে 23 বছর আগে মারা গিয়েছে। অদ্ভুত স্বপ্ন তো, এমন ধারা স্বপ্ন তো সত্যি জীবনে কখনো দেখিনি। পুষ্প বললে, কি করে জানলুম? বেশ কথাটি বললে যতুদা, তোমার এই ঘরে তোমার কাছে আমি বসে নেই পরশু সেই জ্বর হওয়ার দিন থেকে। দিন রাত অনবরতই তো তোমার শিহরে বসে। বলিস কি পুষ্প, আমার শিহরে তুই বসে আছিস দুদিন? পুষ্প, একটা কথা বলতো, আমি পাগল হয়ে যাইনি তো জ্বরের ঘোরে? সবাই এরকম বলে প্রথম প্রথম যতুদা। প্রথম প্রথম যারা আসে তাদের 12 আনা ওই কথাই বলে, তারা বুঝতে পারে না তাদের কি হয়েছে। তুমিও জ্বালালে যতুদা। কথা শেষ করে পুষ্পর হাতটি ধরে খাট থেকে নামিয়ে নিতেই যতীন বেশ সুস্থ হালকা অনুভব করল। তারপর কি মনে করে খাটের দিকে একবার চাইতেই সে বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে। খাটের উপর তার মতো একটা দেহ নির্জীব অবস্থায় পড়ে, ঠিক তার চোখ মুখ সবই তার মতো। পুষ্প বলল, দাঁড়িও না যতুদা, এসো আমার সঙ্গে। কেমন এখন বোধ হয় বিশ্বাস হয়েছে, বুঝলে তো? পুষ্প তো ঘরের দরজা খুলল না। তবে তারা ঘরের বাইরে এসে দাঁড়ালো কি করে? এখনও রাত আছে, অন্ধকার হয়েছে, মাথার উপরে অগণ্য জ্বলছে তারা। নবীন বাণুজ্যের বাড়ির দিক থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করছে। অথচ এই ঘন অন্ধকার রাত্রে সে চললে কোথায়? কার সঙ্গেই বা চলেছে? এখনও কি সেই স্বপ্ন দেখছে? পুষ্প বললে, এখনও বিশ্বাস হলো যতুদা? দেওয়ালের মধ্যে দিয়ে বার হয়ে এলাম, দেখলে না? কি করে এলাম? ইটের দেওয়াল এখন তোমার কাছে তো ধোঁয়ার মতো। আমাদের শরীরে পৃথিবীর জড় পদার্থের স্পর্শ লাগবে না। আর একটা মজা তোমায় দেখাবো, পায়ে হেঁটে যেও না, মনে ভাবো যে উড়ে যাচ্ছি। যতীন মনে মনে তাই ভাবল। অমনি সে দেখল তার দেহ রবারের বেলুনের মতো আকাশ দিয়ে উঠছে। দুজনে চলল, পুষ্প আগে, যতীন তার পিছে। কোথায় যাচ্ছে যতীন কিছুই জানে না। এইটুকু শুনেই আপনারা বুঝছেন যে তার লেখার চলন কি চমৎকার। আর এই লেখা পড়েননি এমন মানুষ তো নেই, সকলেরই পড়া এবং অনেক অনেক বার করে পড়া। এই মানুষটি 1894 সালের 12 সেপ্টেম্বর উত্তর 24 পরগনায় জন্মগ্রহণ করেন। বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায়, তিনি পালা গান গাইতেন, অর্থাৎ কথকতা। সংস্কৃত সাহিত্যের এই সুপণ্ডিত মানুষটি, তার উচ্চারণ যে অসাধারণ হবে এ ব্যাপারে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। তার কণ্ঠস্বরটি ছিল খুব চমৎকার। তিনি টোল খুলে ছাত্র পড়াতে তো পারতেনই, কিন্তু গান যে তাকে টানছে, এই কথকতা গেয়ে বেড়ানোই ছিল তার পেশা। 5 সন্তানের বড় হলেন বিভূতিভূষণ। তাই মাঝে মাঝেই বাবার সঙ্গে তিনি চলে যেতেন এ গ্রাম থেকে সে গ্রামে কথকতা শোনাতে। মুগ্ধ হয়ে শুনতেন বাবার সেই অপূর্ব ভঙ্গিমায় বলা কথকতা। স্কুলের শিক্ষক গগন পালের কাছেই প্রথম শোনেন রবি ঠাকুরের নাম, আর তার কাছেই রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করতে শেখা প্রথম। ক্লাস 5-এ তখন ভর্তি হলেন বনগাঁ হাই স্কুলে। থাকতেন ব্যারাকপুরে, যেতে হতো বনগাঁ হাই স্কুলে। এই দীর্ঘ রাস্তা পায়ে হেঁটেই যেতে হতো সে সময়, কিন্তু সেটা তো প্রায় অসম্ভব। কিছুদিন পর সেটা সম্ভব হলো না দেখে খুব অভাবের সংসার, তার মধ্যেও তাকে হোস্টেলে ভর্তি করে দেওয়া হলো। কিন্তু কিছুদিন পর
বাবা মারা গেলেন। 5 সন্তানের জননী চরম কষ্টে ভুগছেন। ফলে হোস্টেল চালাবার খরচ চালাতে পারলেন না। পড়াশোনা প্রায় বন্ধই হয়ে যাবার মতো অবস্থা। তখন এক সহৃদয় মানুষের বদান্যতায় একজনের বাড়িতে গৃহশিক্ষকতা করবার পরিবর্তে থাকা খাওয়ার ব্যবস্থা হলো বনগাঁতে, এবং সেখান থেকেই তার পড়াশোনা। অসম্ভব মেধাবী ছাত্র, ম্যাট্রিক পাশ করলেন ফার্স্ট ডিভিশনে। এরপর তিনি কলকাতায় এলেন পড়াশোনা করতে রিপন কলেজে। সেখানে তিনি অধ্যক্ষ হিসেবে পেলেন এমন একজন মানুষকে, যে মানুষটি তার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিলেন, রামেন্দ্র সুন্দর দ্বিবেদী। তার সাহচর্যে সাহিত্যের প্রতি তার অনুরাগ। তিনি মাঝে মাঝে কলেজের ছাত্রদের নিয়ে সাহিত্য সভা বসাতেন। সেখানে নানান রকম লেখা পড়তে হতো। শুরু হলো তার লেখালেখি, আর এই কলেজের ম্যাগাজিনেই তার প্রথম লেখা প্রকাশ। আমরা আমাদের মধ্যে আর একজন অতিথিকে আজকে পেয়েছি, প্রখ্যাত কবি এবং বাচিক শিল্পী রামচন্দ্র পাল। পথের পাঁচালীর সামান্য একটু নির্বাচিত অংশ তার কাছ থেকে আমরা শুনে নিই। রামচন্দ্র পাল শোনাবেন পথের পাঁচালীর নির্বাচিত অংশ। নমস্কার শ্রোতা বন্ধুদের, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাহিত্যিক। পথের পাঁচালী তাঁর লেখা একটি অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। এই পথের পাঁচালী উপন্যাসের একটি নির্বাচিত অংশ আবৃত্তি করে আমি এই মহান সাহিত্যিকের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি। তোমাদের গ্রামের বাঁশের বনে, ঠ্যাঙাড়ি বীরুরায়ের বটতলায়, কি ধলচিতের খেয়াঘাটের সীমানায়, তোমাদের সোনাডাঙ্গা মাঠ ছাড়িয়ে, ইছামতি পার হয়ে, পদ্মফুলে ভরা মধুখালী বিলের পাশ কাটিয়ে, বেত্রবতীর খেয়ায় পাড়ি দিয়ে পথ আমার চলে গেল সামনে সামনে, শুধুই সামনে। দেশ ছেড়ে বিদেশের দিকে, সূর্যোদয় ছেড়ে সূর্যাস্তের দিকে, জানার গণ্ডি এড়িয়ে অপরিচয়ের উদ্দেশ্যে। দিন রাত্রি পার হয়ে, জন্ম মরণ পার হয়ে, মাস বর্ষ মন্বন্তর মহাযুগ পার হয়ে চলে যায়। তোমাদের মর্মর জীবন স্বপ্ন শ্যাওলার ছাতার দলে ভরে আসে। পথ আমার তখনও ফুরায় না, চলে চলে চলে, এগিয়েই চলে। অনির্বাণ তার বিনা শোনে, শুধু অনন্তকাল আর অনন্ত আকাশ। সে পথের বিচিত্র আনন্দ যাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পরিয়েই তো তোমায় ঘর ছাড়া করে এনেছি। চলো এগিয়ে যাই, চলো এগিয়ে যাই। নমস্কার। রামচন্দ্র পালের কাছে আমরা এতক্ষণ ছোট্ট একটু অংশ শুনলাম পথের পাঁচালী থেকে। আসলে এই পথের পাঁচালী এই মানুষটিকে সারা পৃথিবীর বাংলাভাষী মানুষদের কাছে চিহ্নিত করেছে, এক অসামান্য লেখক হিসাবে চিহ্নিত করেছে। আর যে কথা বলছিলাম, যে কলেজে পড়াকালীনই তিনি রবীন্দ্রনাথকে সামনে থেকে দেখেন, সামনে থেকে রবীন্দ্রনাথের কবিতা বলা শোনেন, আর এই কবিতা
বলা শুনতে শুনতেই যেন সেই কবিতাটা তার মুখস্থ হয়ে গেল, কণ্ঠস্থ হয়ে গেল সেই কবিতা। বারে বারে আওড়াতে লাগলেন সেই রবীন্দ্রনাথের লেখা। কলেজ জীবনও তার চরম দারিদ্র্যের মধ্যেই কেটেছে। পরীক্ষার ফি দেওয়ার ক্ষমতা ছিল না, তখনও পড়াশোনা প্রায় বন্ধই করে দেওয়ার মতো অবস্থা হয়েছিল। তিনি শুনলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম, যিনি এইরকম মেধাবী ছাত্রদের আর্থিক সাহায্য করে থাকেন। গেলেন তার কাছে, তার সব কথা শুনে মুগ্ধ প্রফুল্লচন্দ্র রায় আশ্বস্ত করলেন তাকে। তার সাহচর্যেই তার পড়াশোনার পর্ব শেষ হল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বড়দের জন্য যেমন লিখেছেন, ছোটদের জন্যও কিন্তু অসংখ্য লেখা লিখেছেন, অনেক লেখা লিখেছেন। তার চাঁদের পাহাড় তো এক অসামান্য কীর্তি। চাঁদের পাহাড় আমরা প্রায় সবাই পড়েছি। চোখের সামনে যেন সেই দৃশ্য যেন মুহূর্তের মধ্যে ছবি হয়ে ভেসে ওঠে, বাস্তব হয়ে ভেসে ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, তিনি কখনো আফ্রিকা যাননি। বিভিন্ন জার্নাল থেকে, বিভিন্ন বইপত্র থেকে সেখানকার পরিবেশ, সেখানকার প্রকৃতি, সেখানকার মানুষ, তাদের কথা শুনে, তাদের তথ্য সংগ্রহ করে তার মধ্যে তার কল্পনার রং মিশিয়ে এরকম একটা অভূতপূর্ব ছবি এঁকেছেন, এরকম একটা অসামান্য কাহিনী নির্মাণ করেছেন, যা প্রতিটি দৃশ্য আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। আর 2013 সালে কমলেশ্বর মুখার্জি তার এই চাঁদের পাহাড়কে চলচ্চিত্রায়িত করে আরো চিরকালীন করে রাখলেন। আমাদের আজকের অতিথি অরুময় বন্দ্যোপাধ্যায়, তিনি এই চাঁদের পাহাড় থেকে সামান্য একটু অংশ, নির্বাচিত অংশ পড়ে শোনাবেন। অরুময়ের বলার মধ্যে দিয়ে আমাদের আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আমরা শেষ করব। ছোট্ট এই অনুষ্ঠানের আয়োজন আসলে আমাদের অগ্রজকে, আমাদের শিকড়কে এভাবেই জন্মদিনে, তাদের প্রয়াণ দিবসে আমরা মনে করতে চাই, মনে করাতে চাই আগামী প্রজন্মের কাছে, বর্তমান প্রজন্মের ছোটদের কাছে এই সমস্ত মানুষদের কথা তুলে ধরবার জন্যেই আমাদের এই নিয়মিত আয়োজন। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব আমাদের আজকের আর এক সম্মাননীয় অতিথি অরুময় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তার চাঁদের পাহাড় থেকে নির্বাচিত অংশের পাঠ শুনে নিয়ে। দেবযান যেমন মৃত্যুর পরের ঘটনা তা নিয়ে, তেমনি চাঁদের পাহাড় এই অমর্ত্য লোকের কাহিনী। শঙ্কর এখানে হচ্ছে নায়ক। প্রদীপের মৃদু আলোয় সেদিন রাত্রে সে ওয়েস্টমার্কের একখানা বড় ভূগোল বইখানা খুলে পড়তে বসল। এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে। সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান ভূপর্যটক আর্টন হাউপম্যান লিখিত আফ্রিকার একটা বড় পর্বত, মাউন্টেন অব দ্য মুন, চাঁদের পাহাড়, আরোহণের অদ্ভুত বিবরণ। কতবার সে এটা পড়েছে, পড়বার সময় কতবার ভেবেছে হের হাউপম্যানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অব দ্য মুন জয় করতে। স্বপ্ন। সত্যিকার চাঁদের পাহাড় দূরের জিনিসই চিরকাল। চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে নামে। সে রাত্রে সে বড় অদ্ভুত স্বপ্ন দেখল। চারধারে ঘন বাঁশের জঙ্গল, বুড়ো হাতির দল মরমর করে বাঁশ ভাঙছে। সে আর একজন কেতার সঙ্গে দুজনে একটা প্রকাণ্ড পাহাড়ে উঠছে। চারধারের দৃশ্য ঠিক হাউপম্যানের লেখা মাউন্টেন অব দ্য মুনের দৃশ্যের মতো। কি স্বপ্নই দেখেছে সে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় বলে তো অনেকে।